Starting today's class, I would like to share something like in last class we have completed the chapter 1 from your reference book, which is the microeconomics by Parking. In today's class, we will start this chapter 2. And interesting fact is that আমি যে আপনাদের সাথে যে পাওয়ারপয়েন্ট স্লাইডটা শেয়ার করেছি সেম স্লাইডটা শেষে আমাদের কিন্তু চ্যাপ্টার 2টাও অ্যাড করা আছে, সো স্টিল উই আর ফলোইং দ্যাট স্লাইড. So in today's class, we will discuss about the thing which is production possibility frontier, totally a new thing for you. Then the shift in production possibility frontier, অর্থাৎ আমরা দেখবো যে এই আমরা যে একটা নতুন একটা কার্ভ দেখবো এই পিপিএফ, এটাকে আমরা দেখবো যে এটা শিফট করবে, মুভ করবে, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড এরকম মুভ করা হবে, মুভ করবে. So we will find out what's the reason behind that shift in the PPF curve. Then each point of PPF curve will help you to calculate the opportunity cost. আমরা দেখা যাবে যে আমরা একটা নতুন টার্ম শিখবো which is opportunity cost, এবং দেখবো যে আমরা যে PPF কার্ভটা দেখছি এটার এটা আমরা যেমন স্লোপ নিয়ে আমাদের খুব ভালো আইডিয়া আছে, সো আমরা দেখবো যে এটার যখন আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করে যাব এরকম একটা সিচুয়েশন আমরা যখন পাবো, then we will find out that each point of this PPF curve will help you to find out the what can I say, will help you to find out opportunity cost of that production process. আমরা এরকম কিন্তু পাবো. ফাইনালি হচ্ছে কি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এটার মধ্যে আসলে মানে আমরা মার্কেট সিস্টেম দেখবো. সেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে যেটা হয়, আচ্ছা একটা মজার কথা বলি, আমি সবসময় হচ্ছে ফিডব্যাক দিতে পছন্দ করি. তো আমার নিস আছেন, উনি হচ্ছেন, আমি অনেক সময় ক্লাস যখন নেই ও আমার ক্লাস অবজার্ভ করে মানে আশেপাশে ঘুরে টুরে যায়. ও আমাকে বলেছে, ও ওকে ডাকে হচ্ছে বড়ফু বলে, তো বলেছে যে বড়ফু তুমি যখন পড়াও তখন করো কেন, তুমি কি ভুলে যাও কি কি বলবা? এটা হচ্ছে তার অবজারভেশন. পরবর্তীতে আমি হচ্ছে আমার রেকর্ডিং শুনে দেখলাম যে ইয়েস, ওর অবজারভেশনটা ঠিক. আমি যখন পড়াই তখন মাঝে মধ্যে এইটা এরকম একটা সাউন্ড করি, মানে হয়তো যে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাচ্ছি সেটা টাইমিং যেটা ওই সেন্টেন্সের দুটোর মাঝখানে আমি এরকম করি. তো শি নোটিস দ্যাট, ওইটাই দেখলাম, ওটা ভালো লেগেছে, তো ওটা বলছিলাম. তো আমাকে বলেছে এটা করবা না, এরকম করে কথা বলবা না, একদম স্ট্রেট কথা, মানে ওর কথা হচ্ছে একবারে কথা বলবা, এরকম বলেছে আমাকে. তো আজকে তারপরে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে গিয়ে যে ইকোনমিক সিস্টেম, অর্থাৎ আমরা দেখবো যে আমরা যে মার্কেটে বিলং করি না কেন ইট উইল ফলো অ্যান ইকোনমিক সিস্টেম. দেখা যাবে যে আপনার কিছু কি বলবো যে ডিমান্ড সাইড সাপ্লাই সাইডটা কারা কারা ডিটারমিনেট করবে, এটার উপর বেসিস করে আসলে আমরা সেই ইকোনমিক সিস্টেমটা পাবো. এটাতে চলে যাবো, এটাই বলতে চাচ্ছিলাম. এন্ড নেক্সট ক্লাস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে এটা এই চ্যাপ্টারটার জন্য অ্যাকচুয়ালি আমি ওয়েটিং ফর দ্যাট চ্যাপ্টার, দ্যাট ইজ ডিমান্ড এন্ড সাপ্লাই. আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার, মানে ইকোনমিক্সে যে মেইন কিছু মানে টার্ম থাকে যেটা আসলে না পড়ালেই না, সেটাই হচ্ছে গিয়ে এখানে আমরা পাবো. সো ওটাতে যাব, ডিমান্ড সাপ্লাই. দেন আমরা চলে যাবো হচ্ছে চ্যাপ্টার 4 এ which is about elasticity. এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিকজ ফ্রম দ্যাট পার্ট ইউ উইল ফাইন্ড আউট, মানে আমরা যেটা দেখি যে আমরা কিভাবে প্রাইস ডিটারমিনেন্ট করি, আমরা দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের প্রাইসিংটা কিভাবে করবো সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখে যাবো, এটাই বলতে চাচ্ছিলাম, ওটা শিখবো. তো এগুলো আসলে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, এই জন্যই বলি যে আমরা এটাতে যাবো. আচ্ছা আমি একটু সরি একটু আমার বইটা শেয়ার করে আপনাদের সাথে. আজকে আমরা মেইনলি বইটাই ফলো করব, বইটা থেকে দেখব. আচ্ছা, সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফ্রম দ্য লাস্ট লেকচার ইউ ক্যান আস্ক মি. No, ma'am. আচ্ছা, যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমি একটু দেখাচ্ছি যে আমরা যে চ্যাপ্টার 2টা আজকে স্টার্ট করব, which is about the economic problem. And as I say earlier, I will discuss about the PPF, production possibility frontier, and the opportunity cost between them. From the production possibility frontier আমরা কিন্তু সেটাতে যাব. আচ্ছা, এটা করার আগে আমি এখন একটু অ্যাটেন্ডেন্সটা কল করে নিই, because I can see that maximum students have already joined. অ্যাটেন্ডেন্সটা নেই. আচ্ছা, একটু পেন, এই অ্যাটেন্ডেন্সের মধ্যে একটু যাদের পেন পেপার নিয়ে বসেন নাই ওনারা একটু পেন পেপার নিয়ে বসেন, কাজ আমরা একটু ছবিও আঁকবো. ওকে, মোহাম্মদ নাসিম উদ্দিন, মোহাম্মদ নাসিম উদ্দিন, মোহাম্মদ ওয়াহিদ মুরাদ, Present, ma'am. মোহাম্মদ মারুফ হোসেন, Yes, ma'am. ম্যাম শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমার হেডফোনের সাউন্ড অনেক বেশি, আমি একটু ঠিক করলাম। জান্নাতুল ফামি, জান্নাতুল ফামি, কাউসার আহমেদ, মোহাম্মদ গোলাম রাব্বানি মিঠু। ম্যাম আমি প্রেজেন্ট। জান্নাতুল ফামি আছেন? জি ম্যাম। ওকে। গোলাম রাব্বানি মিঠু, Present, ma'am. সৌরভ দাস, সৌরভ দাস, এস কে আশরাফুল ইসলাম, Yes, ma'am. মাইনুল হাসান নাইম, Present, ma'am. মোহাম্মদ আল আমিন 137, Yes, ma'am. মোহাম্মদ আল আমিন 148, Present, ma'am. সায়েদা ফাতিহা মায়া, Yes, ma'am. মোহাম্মদ সালে আকরাম, Yes, ma'am. মোহাম্মদ আবু তালহা শিশির, মোহাম্মদ মাসুম বিল্লাহ, Present, ma'am. আজমিনা ইয়াসমিন খুশি, Present, ma'am. এস এম মাহি আলম মুন্না, Yes, ma'am. ফারজানা আক্তার, Yes, ma'am. রেজাউল করিম মৃধা, মোহাম্মদ মারুফ হোসেন। এটা কি 258? রেজাউল করিম মৃধা আছেন? ওকে, Ma'am. মোহাম্মদ মারুফ হোসেন 258. 258, ইয়েস। জি, present, ma'am. ও আচ্ছা, মারুফ হোসেন দুইজন না? জি, Okay, আমি ma'am. তাহলে আইডিটা মেনশন করবো, ডোন্ট ওয়ারি। ফাহিম মাহমুদ হিমেল, ফাহিম মাহমুদ হিমেল, মোহাম্মদ সামির আহমেদ, Present, ma'am. মোহাম্মদ আসাদুজ্জামান, মোসাম্মদ কনা খাতুন, Present, ma'am. জাহিদুল ইসলাম, মেহজাবিন খানম, Yes, ma'am. সজল মন্ডল, Yes, ma'am. Ma'am, Mohammed- 301. সজল মন্ডল 301, জাহিদুল ইসলাম, জি ম্যাম, জি ম্যাম। ওকে, মোহাম্মদ সজল মন্ডল, Yes, ma'am. Mohammad Nando, ma'am. ওকে, মোহাম্মদ জাহিদ ভুইয়া, মোহাম্মদ জাহিদ ভুইয়া, লিখন দাস, শাম্মী Yes, ma'am. আক্তার, Ma'am, লিখুন দাস ম্যাম। দিয়েছি, শাম্মী আক্তার, Ma'am, ওর কারেন্ট চলে গেছে, ma'am. বিজয়, ও যখন জয়েন করবে ওকে একটু চ্যাট বক্সে না আমার আইডিটা দিতে বললেন। বিজয় সরকার, Present, ma'am. আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, Yes, ma'am. সুজীব চন্দ্র ঘোষাল, Present, ma'am. Present, ma'am. ইমাম হাসান, ইমাম হাসান, মোহাম্মদ রাসেল রহমান, Yes, ma'am. মোসাম্মদ উম্মে সালমা, Yes, miss. বিশ্বজিৎ চন্দ্র দাস, Yes, ma'am. মোহাম্মদ রাশিদুল ইসলাম, Present, ma'am. সুমাইয়া আক্তার, মোহাম্মদ মাহবুব আলম। Yes, ma'am. ওকে, ডু আই মিস এনিওয়ানস নেম অর আমি আইডি কল করিনি, এমন কেউ আছেন? Ma'am, সুস্মিতা গাইন। আইডিটা বলবেন, মানে আপনার অ্যাটেন্ডেন্সে আপনার নাম নেই, এই তো? জি ম্যাম, আমি লাস্টে রেজিস্ট্রেশন করেছি, এই কারণে আজকে আমার আচ্ছা। ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, সুস্মিতা, could you please tell me your ID? 191002375. 234, 5. আচ্ছা আমি রিপিট করছি, 191002345 75. 75 লাস্ট। ওকে, সুস্মিতা, what's your full name? সুস্মিতা? ম্যাম, শুধু সুস্মিতাই, সুস্মিতা। ওকে, আমার যেমন একজন স্টুডেন্ট আছেন বিবিএ তে, ও ম্যাক্রো ইকোনমিক্স, সুস্মিতা ভৌমিক বৃষ্টি, তো আপনার কি শুধু সুস্মিতা? জি ম্যাম, আমার সার্টিফিকেটে শুধুই সুস্মিতা। ওকে ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ওকে। সো আজকের ক্লাসে আমরা যেটাতে যাচ্ছিলাম, আমরা এটার জন্য হচ্ছে কি আমি তো দেখালামই যে আমরা যে টার্মটা স্টার্ট করবো, দ্যাটস কল প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এন্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ ইন ইকোনমিক্স ইজ লাইক দ্য ওয়ার্ড উইল সে হোয়াট ইজ ইট। So here the word is like
Production possibility frontier. That means this curve will show you some possibilities, probability. আমরা মানে এটা আসলে কতটুকু হওয়া পসিবল, এরকম একটা আউটকাম হয়তো আমরা পেতে যাচ্ছি, আমরা এরকমই একটা দেখবো। সো আমি এই কার্ভটা একটু এঁকে দেখাবো, আমরা এটা আঁকবো, এবং এইটা যেহেতু আমি ইলেকট্রনিক বোর্ডে আঁকবো, হোয়াইট বোর্ডে আঁকবো, এরকম হয়তো একদম বোল্ড শেপে আঁকতে পারবো না, একটু বুঝে নেবেন যে এরকম হবে। আমি এখানে কোয়ান্টিটিতে নিচ্ছি কোলা এন্ড পিৎজা। সো আমরা যেটা করবো, এখানে একটা পেন পেপার নিয়ে ফেলি। So actually the production possibility frontier, obviously it's a graph that will show you the relationship between the one, আচ্ছা ব্ল্যাক দিয়ে করি, আচ্ছা আমি আগে ছবিটা আঁকি। সো আমি যেটা করছি যে জাস্ট I took a random x axis and then I took another y axis. In x-axis and y-axis, in the both of the axis, we will show you some combination of output. আমরা এভাবে দিব না, আমরা হচ্ছে গিয়ে একটা বোল্ড শেপ, যেটাকে আমরা বলতে পারি যে একটা কনকেভ একটা কার্ভ আমি আঁকার চেষ্টা করলাম। So in y-axis, I will show you the quantity of Coca-Cola. Just like your book. And in x-axis, I will show you the quantity of pizza. So in this curve, this is the origin 0. Okay, in this curve, আমরা যেটা দেখছি, আমরা কিছু র্যান্ডম পয়েন্ট নিলাম। আমি র্যান্ডম যেহেতু এখন ডিফারেন্ট পয়েন্ট নেব, আমি এটা দেখানোর জন্য এটা একটু ডিফারেন্ট কালার ইউজ করছি। So I took some random point, and from that random point, I just draw the straight line to x-axis and y-axis. এবার আমি কিছু র্যান্ডম পয়েন্ট নিলাম। And then I took another random point. So তিনটা random point যে নিলাম, তিনটা random point আমি নামও দিলাম, like the first one is A, the second one is B, and the third one is C. And economics system হচ্ছে এটা, even physics আমাদের এটা করতে হয় যে যখনই when we draw a figure, we just you have to give the name of it. So the name of this figure is production possibility frontier. ঠিক আছে, so production possibility frontier কিন্তু আমরা এখানে ড্র করে ফেললাম। ওকে, সো আমি এখন এখানে যে যেটা দিলাম, আমি একটু কোয়ান্টিটি দেওয়ার জন্য দিচ্ছি, এটা আমি বইয়ের সাথে ম্যাচ রাখছি না, আমি আমার মতো করে র্যান্ডম কোয়ান্টিটি দিচ্ছি। লাইক আমি এটাকে নিলাম হচ্ছে 40, পরের কোয়ান্টিটিটাকে নিলাম হচ্ছে গিয়ে 80, পরের কোয়ান্টিটিটাকে নিলাম হয়তো 120, এভাবে এখানেও নিলাম, সেখানে নিলাম হয়তো কোলা আমি নিলাম 100, 90, and the last one is 70. Just I took random combination. If you want, you can took the combination according to your desire. So here in A point, we can say that at A point we can produce 100 quantity of cola and 100 quantity of pizza. Or in B point, we can say that is we can produce 90 quantity of cola and 80 quantities of pizza. And a C point, we can say that we can produce 40 quantity of cola and 120 quantity of pizza. So suppose we assume that in this economy, I think we know we have idea about the factors of production. So suppose in this economy, that means factors of production সম্পর্কে তো আমরা জানি, এটা কি বলেছি একবারও? ম্যাম আরেকবার যদি একটু রিপিট করতে তাহলে বেটার হতো। ফ্যাক্টরস না ওই যে হ্যাঁ, হোয়াট, হাউ এন্ড হুম টু প্রোডিউস, ওখানে যে আমরা লেবার,
ক্যাপিটাল, ওটাকে আমরা বলছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সো আমাদের এই ইকোনমিটার জন্য আমরা ধরে নিচ্ছি, আচ্ছা আমি একটু রিপিট করেই আসি। ফ্যাক্টরস অফ প্রোডাকশন মিন্স দ্য factors we need to produce any goods and services. So basically there are three main factors: land, labor, capital, and the fourth one, which is entrepreneur. It's actually the manager who will manage everything. So who's the organizer? So ওটাকে আমরা আসলে skip করতে পারি, এবং আমরা একটা কেসে আমরা দেখেছিলাম যে if we want we can skip the land part too, because land is fixed term. So suppose in this economy to produce this thing we need 100, we have 100 labor. এই ইকোনমিতে 100 জন লেবার আছে, আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি, এন্ড ক্যাপিটাল হিসেবে আমাদের হাতে 10,000 টাকা আছে, ঠিক আছে? সো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কি বলছে? প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার will help you to find out the different combination of output. Again I mentioned, each point of production possibility frontier will help you to find out the different combination of output, like the point A, B, and C, or any random point from here, will help you to find out the different combination of output which can be produced using the same amount of factors of production or technology available in that economy. অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে when I took any production possibility frontier, each point of that production possibility frontier will show you different combination of output. But the interesting fact is that each of those combination can be produced using the same amount of labor and capital, or you can say the factors of production available to in your hand. So অর্থাৎ এই যে ইকোনমিটাকে আমি ধরে নিয়েছিলাম যেখানে আমার 100 লেবার আছে এবং 10,000 টাকা আছে, একটা হচ্ছে লেবার আর একটা তো ক্যাপিটাল, দুটো ফ্যাক্টরস আমার কাছে আছে। সো এই দুটো ইউজ করে আমি চাইলে এই প্রোডাকশনে যেতে পারবো, অর্থাৎ আমি চাইলে এ পয়েন্টও প্রোডিউস করতে পারবো, আমি বি পয়েন্টও প্রোডিউস করতে পারবো, আমি সি পয়েন্টও প্রোডিউস করতে পারবো। অর্থাৎ এখানে আমার কিন্তু কোনো প্রবলেম নাই, অর্থাৎ আমি কিন্তু এইভাবে হচ্ছে গিয়ে প্রোডাকশনে যেতে পারবো, আমার এখানে কোনো ইয়া হবে না, অর্থাৎ আমার কোনো ডিফারেন্ট কোয়ান্টিটি অফ প্রোডাক্ট লাগবে না, মানে আমার আর কোনো লেবার লাগবে না। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে when I move to like from the A point, আমি একটা ডেফিনিশন দিব, আগে একটু বুঝে আসি। When I move to A point to B point, same thing. At A point I need 100 labor and 10,000 টাকা. B point I need 100 টাকা, 100 labor and 10,000 টাকা. There is no difference. But the difference is, at A point I can produce 100 units of cola, but at B point I can produce 90 units of cola. That means we have to give up something. আচ্ছা, এইবার আসি যে গিভ আপ করার একটা প্রশ্ন চলে আসছে। এই গিভ আপ করাটা কি? দেখা যায় যে আমরা যখন হচ্ছে গিয়ে কোনো কিছু তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে না কিছু গিভ আপ করতে হয়। গিভ আপ করার মানে এটা ভুলও বলছি, আসলে আমরা তো এইটুকু জানি, ইকোনমিক্স এর আমরা ডেফিনেশন যখন পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইকোনমিক্স মিনস লাইক ইট উইল হেল্প ইউ টু ম্যানেজ ইউর স্কেয়ার রিসোর্সেস উইথ ইউর আনলিমিটেড ওয়ান্টস। সো এই যে স্কেয়ার রিসোর্সটা বলেছিলাম, হুইচ মিনস আমরা যে আমাদের যে ওয়ান্টসটা ফুলফিল করার জন্য যে রিসোর্স দ্যাট ইজ লিমিটেড ইন নাম্বার, আমাদের এটা আনলিমিটেড কখনোই হয় না। এবং আপনি if you are the richest person of the world, তারপরে you have some desire which cannot be fulfilled using your all resources, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা এখানে ফেস করতে থাকি। তো সেই বেসিসে আমি আসলে বলার চেষ্টা করছিলাম যে আমাদের এট এ টাইমে অনেকগুলো কাজ করতে পারবো। সাপোজ মাই টাইম ইজ এ স্কেয়ার রিসোর্সেস, তো আমি এখন এই টাইমে আমি কি করতে পারি, আমি এই টাইমে আইদার আই ক্যান টু the class or I can study, আমার স্টাডি করতে খুব ইচ্ছা করছে, কেন জানি আজকে খুব স্টাডি করতে ইচ্ছা, তো ওই জন্য স্টাডির কথা বললাম, so I can study. এখন আমি এই দুটোর মধ্যে I can choose only one, because আমি একই সাথে স্টাডি করা এবং ক্লাস নেওয়া দুটো কিন্তু করতে পারবো না, যে কোনো একটা কাজ আমাকে করতে হবে। তো এই যে আমি ক্লাস নেওয়ার জন্য I have to give up something. আচ্ছা, কেন গিভ আপ করলাম এটা তো বুঝলাম, বিকজ the resource I have to fulfill my unlimited want, that is scarce. সো আমি গিভ আপ করলাম, কি গিভ আপ করলাম? আমার স্টাডি করাটাকে গিভ আপ করলাম, স্টাডি করাটাকে গিভ আপ করে আমি হচ্ছে গিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি। সো দ্য থিং
we give up to get something that's called our opportunity cost. এই টার্মটাও আসবে, এই জন্য ডেফিনেশনটা বলে দিচ্ছি, which means আমি যে স্টাডিটাকে গিভ আপ করছি, দ্যাটস মাই অপরচুনিটি কস্ট টু অ্যাটেনিং ইয়োর ক্লাস। ইন দ্য সেম ওয়ে আমি ধরে নিলাম যে ওয়াহিদ উনি এখন হয়তো গেমস খেলতো ল্যাপটপে বা মোবাইল ফোনে, ওনার এখন একটা গেম, মানে ধরেন উনি পাবজি খেলে, সো এটার একটা যতটুকু জানি আপনাদের একসাথে একটা টুর্নামেন্ট থাকে, তাই না? আমি এটা খেলি না, সো আই হ্যাভ নো আইডিয়া। সো ধরেন উনার এখন একটা সেই মানে একটা একসাথে খেলার একটা বিষয় ছিল, টুর্নামেন্টের একটা বিষয় ছিল, সো উনি হচ্ছে গিয়ে সেটা করছিল। ওটা এখন ওটা হচ্ছে তো উনি ওটাকে হচ্ছে গিয়ে গিভ আপ করে উনি হচ্ছেন গিয়ে যেটা করলেন সেটা হচ্ছে উনি আমার ক্লাসটা অ্যাটেন্ড করতে আসছেন। সো ওনার জন্য অপরচুনিটি কস্ট কি? টু অ্যাটেন্ডিং মাই ক্লাস, দ্য অপরচুনিটি কস্ট ইজ দ্যাট গেমস, সো এইটা হচ্ছে গিয়ে বিষয়। তো আমাদের আসলে এটা ডিপেন্ড করে যে আমরা আসলে কিভাবে ইয়াটাকে পাবো, মানে আমি যেটাকে বলতে চাচ্ছিলাম যে আমরা যেটাকে বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে গিয়ে যে আমরা যখন হচ্ছে কোনো একটা কাজ করে দেখা যায় যে আমাদের কিছু না কিছু গিভ আপ করতে হয়, কিছু না কিছু ছেড়ে দিতে হয়। এই যে আমরা যেটা ছেড়ে দিই, দ্যাটস কল অপরচুনিটি কস্ট। So when we move to A to B point, let's look at the figure. When we move to A to B point, the thing is same, like we need the same amount of labor and capital to produce that. But when you move to A to B point, here we have to give up this amount of cola to produce more this amount of pizza. আমি একটু আবার arrow দিয়ে দেখাই so that you can find out. That is, when we move to A to B point, we have to give up 10 units of cola to produce more 40 units of pizza. Is it? দুটো ডিফারেন্সটা কি এরকমই না? যে আগে আমি 100 units of cola তৈরি করতে পারছি, now I can produce the 90 units of cola, and before I can produce 40 units of pizza, now I can produce 80 units of pizza, which means আমার যেহেতু লেবার এন্ড ক্যাপিটাল ফিক্সড, এটা তো আর চেঞ্জ করা যাবে না। সো এই সেম লেবার ক্যাপিটাল ইউজ করে আমি হচ্ছে গিয়ে প্রোডাকশনে যাব। সো আমি কিছু আমি যদি ইফ আই নিড মোর পিৎজা, then I will use my labor and capital more on pizzas, and I have to give up the cola production. And when I move to C point, again the same thing will happen. I have to give up more cola production to produce more pizza. আচ্ছা, এখন যদি অপোজিট সিনারিয়েট হয়, হতেই পারে যে আমার যে সবসময় আমি পিৎজাই বানাবো বেশি, কোলা বানাবো না, তা তো হতে পারে না। সাপোজ নাও আই মুভ টু সি টু এ পয়েন্ট, আমি একদম সি থেকে এ পয়েন্টের দিকে মুভ করে চলে গেলাম। Now when I move to C to A point, at the C point the combination was 40 units of cola and 120 units of pizza. So when I move to C to A point, here I can produce কতটুকু বেশি প্রডিউস করতে পারছি কোলা, তো হিসাব করে বলি তো 60 এন্ড এটার জন্য আমি কতটুকু পিৎজা গিভ আপ করছি প্রোডাকশন 80 so here we can see we give up 80 units of pizza production to produce more 60 units of cola, which means in every point there is some opportunity cost. That means we have to give up something to get it. That means when we move to A point, which means we have to give up some pizza production to produce more cola. Or when we move to A to B point, we have to give up some cola production to produce more pizza. So এইবার আসি আসলে আমাদের বইয়ে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটাকে কি বলছিল, ডেফিনেশনটাতে যাই এবং আরো যে ফার্দার ওদের যে আইডিয়াটা আছে, আমার বারবার নিচের কথা মনে পড়ছে, সো ওইটাতে আমরা হচ্ছে গিয়ে চলে যাব। সো কাইন্ডলি রাইট ডাউন দ্য ডেফিনেশন। আমাদের যদিও বইয়ে দেওয়া আছে, তারপর আমি একটু ডেফিনেশনটা লিখে দিতে পছন্দ করি। তো খাতায় ছবিটা যেহেতু এঁকে ফেলেছে, ওটার নিচে আমরা টাইটেল দেই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পিপিএফ ইজ এ কার্ভ। আমি ডেফিনেশনটা বলছি, একটু লিখি। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পিপিএফ ইজ এ কার্ভ which will show you, স্লোলি বলেন। আবার বলছি, the production possibility frontier ইনিশিয়ালটা নিয়ে আমরা পেলাম হচ্ছে পিপিএফ,
The production possibility frontier PPF is a curve and একটা curve which 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 will give production possibility frontier PPF is a curve which will give some combination of goods and services ম্যাম some হুইচ তারপরে কি বললেন? which will give or which will show give না লিখে show wordটা use করে showটা বেশি ভালো শোনায় which will show some different combination of goods and services. Production possibility frontier PPF is a curve which will show some different combination of goods and services. Production possibility frontier PPF is a curve which 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 will show some different combination of goods and services which will show some different combination of goods and services এটা লেখা হয়েছে জি ম্যাম। that can be produced যেহেতু আমি be verb এখানে ইউজ করলাম সো ed যোগ হবে produce ed that can be produced using the available resources and technology that can be produced using the available resources and technology that economy has. That can be produced using the available resources and technology that economy has. So again, I mentioned production possibility frontier PPF is a curve which will show the different combination of goods and services that can be produced using the available resources and technology that economy has. অর্থাৎ এই যে PPF টা দেখছি in your book, this PPF each point of this PPF will give you the different combination of output. That means it could be goods and services, different combination of output that can be produced using the available technology and resources this economy has. Now, there are 2 points like attainable and unattainable. So attainable means এখন দেখেন আপনার ইকোনমিতে আপনি জানেন যে আপনি like 100 units of ওই যে আমি যেটা বলছিলাম যে 100 units of pizza and 30 unit আমি আমার ছবিটাতে আবার যাই 40 units of কোলা আমরা হচ্ছে তৈরি করতে পারছি ম্যাম So- এই যে কম্বিনেশন অফ গুডস এন্ড সার্ভিসেস ম্যাম এটা কি সবসময় গুডস এন্ড সার্ভিসেসই হবে নাকি শুধু গুডস বা শুধু সার্ভিসেস হতে সেটাও পারে? হতে পারে হ্যাঁ আমি যেমন এখানে কিন্তু দুটো গুডস নিয়েছি মানে এখানে বোঝাচ্ছে যে আমি এটা গুডসও নিতে পারি সার্ভিসও নিতে পারি এখন একটা গুডস একটা সার্ভিস হতে পারে দুটোই সার্ভিস হতে পারে দুটোই গুডস হতে পারে এখানে কোনো সমস্যা নেই কারণ আমি এখানে বইয়ের সাথে মিলিয়ে রাখার জন্য পিৎজা নিয়েছি নাহলে আমি এখানে হেয়ার কাট নিতাম মানে ওটা একটা জি। সার্ভিস তো মানে ওইটা কম্বিনেশন দেখাতাম বাট ইট ডাজন্ট মিন যে দুটোই গুডস নিতে হবে বা দুটোই সার্ভিস নিতে হবে মিক্স ম্যাচও নিতে পারি আবার সেম টাইপ অফ ফুডও নিতে পারি তো এখানে আমি যেটা বলছিলাম মানে এখানে যেটা এখন মেনশন করতে যাচ্ছি সাপোজ আমি এখন যেখানে স্পটলাইট নিচ্ছি this is the inner point of this curve তো এই পয়েন্টটাকে আমরা বলি attainable অর্থাৎ এই পয়েন্টটাতে চাইলে আমরা প্রোডাকশনে যেতে পারি বাট দ্য থিং ইজ দ্যাট আমরা কিন্তু যখন প্রোডাকশনে যাব we will not produce in this area because আমি জানি যে আমি হাইয়েস্ট হচ্ছে গিয়ে 100 units of কোলা and 40 units of কোকা কোলা তৈরি পিৎজা তৈরি করতে পারবো তো আমি কেন এরকম একটা ইনার পয়েন্টে যেখানে আমি লেস অ্যামাউন্ট অফ আমার রিসোর্সেস ইউজ করব and I will get the less amount of output too. So I will not produce at that point.
and at the same time I can't produce on the above of this curve, অর্থাৎ একদম বাহিরে যেটাকে আমরা বাহিরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, আমি যেখানে এখন স্পটলাইটটা নিচ্ছি ওখানেও কিন্তু আমরা প্রোডাকশনে যেতে পারবো না, বিকজ এখন যদি আমি এই পয়েন্টে প্রোডাকশনে যাই, সাপোজ আমি একটু দেখাই, এটার জন্য আমি আবার একটু লাইক র্যান্ডম পয়েন্ট ড্র করে নিচ্ছি। সো আমি ওখানে দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য আপার পয়েন্ট, এন্ড টু প্রডিউস দ্যাট আমরা একটা আপার পয়েন্ট নিলাম এবং সেখান থেকে আমরা দেখলাম যে সে আপার পয়েন্টে প্রডিউস করতে আমরা কিন্তু হঠাৎ 120 আমরা হচ্ছে গিয়ে পিৎজা তৈরি করতে পারছি, আর হয়তো 120 কোলাও তৈরি করতে পারছি, বাট এই পয়েন্টটা কিন্তু আমার এই কার্ভের বাহিরে। সো পয়েন্টটা যদি কার্ভের বাহিরে হয়, দ্যাট মিন্স উই নিড ডিফারেন্ট কম্বিনেশন অফ লেবার এন্ড ক্যাপিটাল টু প্রডিউস দিস, বাট অলরেডি আই মেনশন আই হ্যাভ দিস অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এন্ড লেবার, এর বাহিরে আমার আর কোনো অপশন নাই। সো আমি কিভাবে প্রডিউস করব, বুঝতে পারছি? সো আমি কিন্তু চাইলে কার্ভের বাহিরেরও কোনো পয়েন্টে প্রোডাকশনে যেতে পারবো না, আমাকে প্রোডাকশনটা কার্ভের ইনার পয়েন্টেই করতে হবে, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো নাও আমরা এখন একটু আমাদের আবার বয়ে যাই। তাহলে আমরা কি বুঝলাম, যে পিপিএফ বলে একটা নতুন জিনিস শিখলাম, যেখানে এটা আমাদেরকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্যাট ইকোনমি, what would be the different combination of goods and services that economy can produce using its available resources and technology. এটাই হচ্ছে কি পিপিএফ এর কাজ। এখন যেটা হয় যে পিপিএফ টাকে আমরা চাইলে এরকম একটা টেবিলে ওটার অ্যামাউন্টটাকে হচ্ছে কি আমরা দেখাতে পারি, এই জন্য এটাকে ফ্রন্টিয়ার বলে। ফ্রন্টিয়ার মিনস অ্যাকচুয়ালি টেবল। So in that table we can show the different combination, like মানে পসিবিলিটি গুলো দেখাচ্ছে, এ বি সি পয়েন্টস গুলো দেখাচ্ছে, এবং আমরা কিন্তু পসিবিলিটিস গুলো দেখছি। সো আমি এখন জাস্ট আমাদের স্লাইডটাতে চলে যাচ্ছি, যে স্লাইডটা আপনাদের সাথে আমার অলরেডি শেয়ার করা আছে। সো এখানে কিন্তু আমি যেটা ডেফিনেশন দিয়েছি আমি একটু চেঞ্জেস করে দিয়েছি, আমি এটাই বললাম যে আমি একটু চেঞ্জ করে দিতে যাচ্ছিলাম, এই কারণে হচ্ছে কি আমি ম্যাম জি ম্যাম প্রেজেন্ট কি নিয়ে নিছেন? জি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। ম্যাম আমার কারেন্ট ছিল না ফার্স্ট, এই জন্য জয়েন হতে পারিনি ফার্স্ট। শাম্মী, ওই যে কন্ডিশন হচ্ছে তাহলে নেক্সট ক্লাস অন টাইমে জয়েন হবেন, তখন আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। ওকে ম্যাম। অ্যাটেন্ডেন্স দিব, কিন্তু নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন হবেন, হয়ে আমাকে বলবেন যে প্রবলেম। ম্যাম অ্যাটেন্ডেন্স কখন নিছেন? আমি একদম ক্লাসের শুরুতে আজকে অ্যাটেন্ডেন্স নিয়েছি। ম্যাম আমি 5 মিনিট লেট করে জয়েন করছিলাম। ক্লাসের শুরুতে মিন্স আমি তাও নেওয়া শুরু করেছি 11:40 তে। 11:40 ম্যাম আমি তো ছিলাম, আমার তো আমি তো ছিলাম, আমি তো আমি না ক্লাস রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কখন অ্যাটেন্ডেন্স নিয়েছি। সো আমি ক্লাস রেকর্ডিং নিয়ে শেয়ার করেছি, একজনের রোল যদি মিস হয় আমি তাকে কয়েকবার কল করি, তো বাকিরা দিলে আপনি কোথায় গেলেন? ম্যাম আচ্ছা এখন কি ঠিক আছে, এখন দিব না, এটা হচ্ছে সিস্টেম। সেটা হচ্ছে যে যদি মিস করে যান কোনো সমস্যা নাই, আমি অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব, সেক্ষেত্রে নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন করতে হবে, তখন আমাকে এটা মেনশন আজকে ম্যাম আজকের প্রেজেন্টে কি নেক্সট ক্লাসে পরে দিয়ে দিবেন? হ্যাঁ, তখন আমি আজকের প্রেজেন্টটা দিব, আদারওয়াইজ দিব না। জি ম্যাম যখন অ্যাটেন্ডেন্সটা নিব নেক্সট ক্লাসে, তখন অন টাইমে জয়েন করবেন, আমাকে জাস্ট মেনশন করবেন যে ম্যাডাম আমার লাস্ট ক্লাসে আমি করেছি বাট আই হ্যাভ দ্যাট প্রবলেম, জন্য করতে পারি না আজকে, এখন অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে, তখন দিব, আদারওয়াইজ দিব না। ওকে, সো এই ডেফিনিশনটা আমাদের স্লাইডেও দেওয়া আছে, আমি একটু স্লাইটলি মডিফাই করে দিয়েছি যাতে বোঝার জন্য, যে ওটাই বলেছিলাম যে জাস্ট আমি এই যে ডিফারেন্ট কম্বিনেশন অফ গুডস এন্ড সার্ভিস, এটাকে বাউন্ডারি বলিনি, বিকজ এটা কার্ভ, এই জন্য কার্ভটা মেনশন করে দিয়েছি, সো ডেফিনেশনটা পাবে। সো সেম ইমেজটা আমার বই, যেটা আমি বলেছিলাম যে স্লাইডে নরমালি আমি বই থেকে একটু আমার হেল্পের জন্য আমি নিয়ে আসি। এখন আমরা একটু চলে আসবো হচ্ছে গিয়ে the shift in production possibility frontier. In some cases we will find out there is shift in production possibility frontier. Production possibility frontier টা শিফট করে যাবে, অর্থাৎ আপওয়ার্ডে যেতে পারে বা ডাউনওয়ার্ডে যেতে পারে, এরকম আমরা একটা কিছু চেঞ্জেস গুলো দেখবো। সো আমরা এখন শিফটটা একটু দেখার চেষ্টা করব, and then we will find out what's the reason behind that shift in PPF curve. সো এটার জন্য আবার একটু বইয়ে যাই, যেহেতু বইয়ে দেখিয়ে দিতে বলেছেন। এখানে আমরা
তিনটার জন্য আমরা গতদিন আমরা যে গ্রাফ গুলা করেছিলাম সেগুলো হুম, হুম, দুইটার জন্য। হুম, তো হুম, আমরা তিনটার জন্য কিভাবে বা দুইয়ের অধিক কিভাবে আমরা ম্যাম ঢালগুলা নির্ণয় করব সে ব্যাপারে বলা হয় নাই, এতক্ষণে আমার মাথায় আসছে। তিনটা ঢাল আমি বা আপনার দুইয়ের কথাটা অধিক ম্যাম, আমরা গতদিন যতগুলো আমরা গ্রাফ করেছিলাম, হুম, ঢালগুলা নির্ণয় করেছিলাম হুম, হুম, দুইটা ই করে ম্যাম। টু ভেরিয়েবল ছিল। জি ম্যাম, টু ভেরিয়েবল। হুম, দুইয়ের অধিক হইলে আপনি বলেছিলেন যে কিভাবে করা লাগে, সেটা সেদিন বলা হয় নাই। তো ওইটা আচ্ছা, আমরা টু কিভাবে করতে পারি? মোর দেন টু ভেরিয়েবল না, ওটা আসলে ট্যানজেন্টের ক্ষেত্রে আসে নাই, ওটা আসবে হচ্ছে গিয়ে ওটা স্যাটারাস পেরিবাস যেটাতে ইউজ করছিলাম, ওটা ছিল যে ডিমান্ড সাপ্লাই আমরা পড়বো। সেখানে আমরা কাল লাস্ট ক্লাসে যে কার্ভ গুলো দেখছিলাম ওগুলো মোস্টলি ছিল ডিমান্ড এন্ড সাপ্লাই এর। সো আমরা জি। ওখানে জাস্ট হচ্ছে ট্যানজেন্ট গুলো যেগুলো বের করছিলাম, স্লোপ গুলো, দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ড। আমি বলেছিলাম যে দেয়ার আর মোর ভেরিয়েবলস যেটার কারণেও কিনা আপনার ডিমান্ড এন্ড সাপ্লাই এর মধ্যে একটা চেঞ্জেস আসবে। So হুম, I will discuss about that on the next chapter, which is chapter 3. আমি বলেছেন যে ওগুলো নিয়ে যখন অনেকগুলো ভেরিয়েবল থাকবে, যেমন আমি বলেছিলাম যে ফিউচার প্রাইস or like the type of goods or like the your income, এটার উপরেও কিন্তু আপনার ডিমান্ডটা চেঞ্জেস হচ্ছে। So কিভাবে হবে সেটা ওটা আরেকটা টপিক, আমি বলছি ওইটা ওখানে ও এক্সপ্লেন, আচ্ছা। মানে ট্যানজেন্ট না, ওখানে চেঞ্জ হওয়ার রিজন গুলো বলবো যে কেন ডিমান্ড ওখানে চেঞ্জ হবে। আচ্ছা, তো একটু আসে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি there is a shift in PPF কার্ভ, PPF কার্ভটা একটু চেঞ্জ হয়েছে। তো মেইনলি দ্য চেঞ্জ মানে চেঞ্জেস গুলো হয় যে রিজনটার জন্য, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ অর টেকনোলজিক্যাল চেঞ্জ অর ক্যাপিটাল অ্যাকুমুলেশন। ঠিক আছে, আমি অনেকগুলো রিজন বললাম, আবার বলছি এই সবগুলো বলে আসবো, তার আগে একটু দেখাই দিচ্ছি যে এটা কোথায় আছে, আমরা কোথা থেকে পাবো বইয়ের। এটা আছে হচ্ছে পেজ 38 এ গেলে আমরা হচ্ছে পাবো যে why there will be shift in production possibility frontier curve. তো আমরা এখানে একটু দেখবো, এবং শিফট গুলো অনেক ভাবে হতে পারে, আমরা শিফট গুলো হয়তো এরকম ইউনিফর্ম ওয়েতে দেখতে পারি, আবার কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জাস্ট একটা, ধরেন পিৎজার জন্য হচ্ছে গিয়ে পয়েন্ট সেম আছে, বাট পাস্তার জন্য হয়তো আমার পয়েন্টটা ডিফারেন্ট হয়ে গেছে, এরকম আসতে পারে। তো আমরা এইভাবেও দেখতে পাবো, অথবা এমনও হতে পারে, উল্টো হতে পারে, অর্থাৎ সেই ছবিটা মনে হয় নাই, আমি একে দেখাবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মানে দুই এক্সিসে আমরা এখানে কিছু চেঞ্জেস দেখতে পাবো, এই যে, অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এই মানে আমার ওয়াই এক্সিস এর পয়েন্টে কনস্ট্যান্ট আছে, বাট এক্স এক্সিস এর পয়েন্টের চেঞ্জ, মানে সেখানে পিপিএফ এ চেঞ্জ আসছে। আবার কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এক্স এক্সিস এর পয়েন্টটা কনস্ট্যান্ট আছে, বাট ওয়াই এক্সিস এর পয়েন্টে চেঞ্জেস আসছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, ম্যাম দেয়ার ইজ এ স্ট্রেট লাইন, পিপিএফ কি স্ট্রেট লাইন হতে পারে? ইয়েস, পিপিএফ স্ট্রেট লাইনও হতে পারে, এরকম টাচ করেও স্ট্রেট লাইন হিসেবেও আসতে পারে, বাট মোস্টলি আমরা এরকম বোল্ড শেপে ড্র করি। সো আমি আবার আমার স্লাইডে চলে যাচ্ছি, এই জন্য আমি অলরেডি আর একটা পেজে চলে গিয়েছিলাম ড্র করতে, তখনই আমি এটা আসলে আঁকার কথা। সো এখন আমরা যেটা ফোকাস করবো দ্যাট ইজ দ্য শিফট ইন পিপিএফ, অর্থাৎ আমরা দেখবো যে কোনো কারণে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কিন্তু শিফট করতে পারে। আচ্ছা, শিফট করার গুলো রিজন গুলো যেহেতু অলরেডি চলে আসছি, আমি আঁকতে আঁকতে আমরা হচ্ছে রিজন গুলো সম্পর্কে বলি। তো এখন খাতার উপরে টাইটেল দেবেন হচ্ছে শিফট ইন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, shift in production possibility frontier, অর্থাৎ আমরা এখন দেখব যে why that production possibility frontier curve will shift, change হবে কেন, সেটা আমরা এখন দেখব। So same thing again, I'm trying to draw an x-axis and a y-axis. আমি কোয়ান্টিটিটা নেওয়ার আগে আমি আগে হচ্ছে কার্ভটা ড্র করার চেষ্টা করছি। সো আমার সুবিধার জন্য আমি একটু কম বোল্ড করে ড্র করছি, নিলাম, এবং আমি প্রত্যেকটাকে একটু ডিফারেন্ট কালারে নিব যাতে আপনি বুঝতে পারেন যে এখানে কোথায় শিফটটা কখন হচ্ছে। তো আপনাদের যেহেতু আগের কম্বিনেশনটা থেকে একটু সরে আসি, যেহেতু আমরা অলরেডি একটা কম্বিনেশন দেখে নিয়েছি, সো আমি নাও I will try to show the quantity of pizza in y axis and
quantity of haircut in x-axis. গুড আর সার্ভিসিং। হুম, এটাই বলতে চাচ্ছিলাম যে দুটা ডিফারেন্ট নিলাম, অর্থাৎ হেয়ার দ্য পিৎজা ইজ দ্য গুড which is tangible, একদম একটা সেন্টেন্সে যদি বলতে চাই, and haircut is the service which is not tangible, অর্থাৎ এটাকে ভিজুয়ালাইজ করা যায় না যে হেয়ারকাট আসলে কি হলো না হলো। আচ্ছা, সো ফার্স্ট যে পিপিএফ টা পেলাম, এটা একটা নাম দিব আমরা বোঝার সুবিধার্থে। আমাদের এটা নামটা দিব হচ্ছে আমরা পিপিএফ 1, পিপিএফ 2, পিপিএফ 3, এটা আমরা দেখে বুঝতে পারি। সো প্রথমটা হচ্ছে গিয়ে পিপিএফ 1। এখানে যেহেতু আমার যে স্মল ভাবে লেখার সুযোগ নাই, এটা আসলে এই 1টা নিচে হবে, মানে এটাকে কি বলা যায়, ক্যাপস লক যেভাবে দেয় আন্ডারে লেখে যেভাবে, ওভাবে আসবে। সেকেন্ডটা হচ্ছে পিপিএফ 2। আচ্ছা, আমি একটু চেষ্টা করি একটু পরে লিখি। এই যে পিপিএফ 2 আমি একটু নিচে লিখলাম, এই যে তাও হলো না, মানে এটা নিচে হবে, বুঝাতে পারছি। এন্ড দ্য লাস্ট পয়েন্ট গুলোতে হবে আমার। পিপিএফ 3, মানে এই ডিজিটটা নিচে হবে একটু, এটাই বুঝাইতে যাচ্ছিলাম, কিন্তু এটা আমি করতে পারছি না যেহেতু ফ্ল্যাট। এবার বুঝাতে পারছি, মানে 1টাও এখানে একটু মানে লোয়ার ক্যাপসে হবে, এই তো মনে পড়েছে। তো এখন এখানে ডিফারেন্সটা কি? একই জিনিস, আমরা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ড্র করলাম, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ড্র করে আমরা সেখানে হচ্ছে গিয়ে এক্স এক্সিস এ আমরা হচ্ছে we took the quantity of haircut and y axis we took the quantity of pizza. So then what's the difference between this? The difference is when we move to PPF 1 to PPF 2, আচ্ছা এটার জন্য আমরা একটু কম্বিনেশনও দেখিয়ে দিই, তাহলে আরো বুঝবো আমরা খুব ভালোভাবে। সেটা হচ্ছে when we move to PPF 1 to PPF 2, আচ্ছা আমি যে ডিফারেন্ট কালার ইউজ করছি, এটা আবার আপনাদের চোখে সমস্যা করছে না তো? মানে ডিফারেন্ট কালার গুলা ইউজ করার রিজনটাই হচ্ছে যাতে বুঝতে পারেন যে মানে কোথা থেকে কি হচ্ছে। এই কারণে আমার যদিও বারবার এই যে কালার চেঞ্জ করতে হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের জন্য ফ্লেক্সিবল হবে, মানে বুঝতে সুবিধা হবে। এই কারণে আমি একটু সময় লাগলো, আমি ডিফারেন্ট কালার দিয়ে জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এখন যদি চোখে অনেকের আছে, আমার অনেক সময় এটা চোখে লাগে, তো তখন আমি হচ্ছে জিজ্ঞাসা করি। এখন চোখে সমস্যা হচ্ছে না, মানে অনেক লং টার্মে যখন ট্রেনিং সেশন গুলো আমরা অ্যাটেন্ড করি, অনেক সময় এটা ঝামেলা হলে আমি দেখা যায় যে টিচারকে মেনশন করি যে আই ক্যান গেট দ্যাট। ওকে, সো আমি জাস্ট আমার মতো করে আগের মতোই ডিফারেন্ট কিছু কম্বিনেশন নিয়ে নিচ্ছি, আর কিছু না, এতটুকুই। এখন এখানে যেটা হলো, আপনারা মনে হয় ইজিলি বুঝে গেছেন যে when we move to PPF 1 to PPF 2, which means there is an increase, মানে দেখা যাচ্ছে যে আমরা at least হেয়ার কাটে কিন্তু আমরা বেশি প্রোডাকশন পাচ্ছি। Or when we move to PPF 2 to PPF 3, again there is increase in PPF, অর্থাৎ PPF এর একটা চেঞ্জেস আসছে। সো মেইনলি যেটা হয় যে yes, PPF অনেক সময় কিন্তু শিফট করতে পারে, অর্থাৎ এটা কিন্তু মুভ করে যেতে পারে। অর্থাৎ যখন পিপিএফ টা আপওয়ার্ডে মুভ করবে, উপরের দিকে যাবে, which means there is an increase in PPF, that means there will be increase in production on that economy. And if that PPF move to downward, that means innerward এ যদি মুভ করে আসে, which means there is a decrease in production possibility frontier, that means the overall production will fall on that economy. So there are some reason behind it. এই যে এই প্রোডাকশন গুলো যে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, এটার পিছনে কিন্তু কিছু রিজন আছে। তো তার আগে এই একই গ্রাফে আমি আরো কয়েক ধরনের পিপিএফ দেখিয়ে দিই, তারপরে হচ্ছে আমরা রিজন গুলো নিয়ে ডিসকাস করব। চলে আসলো কেন, রিজন গুলো নিয়ে ডিসকাস করব, যেখানে হচ্ছে কি আমরা দেখবো যে কেন এই পিপিএফ টা শিফট করে যাচ্ছে। আমাদের হয়তো মনে হচ্ছে যে পিপিএফ টা আমরা সবসময় বোল্ড শেপে আঁকি, তাই হয়তো বোল্ডই হবে, তা না। অনেক ক্ষেত্রে আমাদের পিপিএফ টা এরকম স্ট্রেট লাইনও, অনেক ক্ষেত্রে আমাদের পিপিএফ টা একটা স্ট্রেট লাইনও হতে পারে, যেমন আমি এখানে একটা স্ট্রেট লাইন পিপিএফ আঁকছি। এবং সেইখানে যে শিফটটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাবো যে অনেক সময় ওয়াই এক্সিস এ কনস্ট্যান্ট রেখে আমরা এক্স এক্সিস এ চেঞ্জেস দেখতে পাবো, অথবা আমরা আরেকটা ক্ষেত্রে পিপিএফ এ চেঞ্জেস পাবো যেখানে আমরা দেখতে পাবো যে আমার এক্স এক্সিস এ কনস্ট্যান্ট থাকবে, বাট ওয়াই এক্সিস এ সেখানে চেঞ্জেস হবে। আমি সবগুলো নিয়েই বলবো, তবে ডিফারেন্ট শিফট গুলো আমি একটু দেখিয়ে যাচ্ছি। আর এখানে আর কম্বিনেশন অফ আউটপুট গুলো আমি দেখালাম না। তো এখানে আমার এক্স এক্সিসটাকে আমি কনস্ট্যান্ট রাখছি।
জাস্ট আমি একটু জাস্ট প্রোডাক্টের নামটা লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো একই প্রোডাক্ট আমরা নিচ্ছি, পিৎজা এন্ড হেয়ার কাট, দুই জায়গায়। ম্যাম এখানে একটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আমরা আসলে আরেকটা প্রোডাক্ট মেজার করতেছি এমন। অনেকটা আপনারা দেখি অনেক ভালো ইকোনমিক্স বুঝেন, আপনাদের কি কোনো কারণে কেউ মানে সবাই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্স পারেন আমরা কি? ওই যে পরিসংখ্যানের ব্যাপারগুলো আমরা আচ্ছা, বুঝে আপনারা এসেছি। স্ট্যাটিস্টিক্স করে আসছেন। জি ম্যাম, স্ট্যাটিস্টিক্সের। আচ্ছা, ইকোনমিক্সে কিন্তু এই যে আমরা যে প্রোডাকশন, এই যে কার্ভ টার্ভ গুলো আঁকি, টেবিল, এগুলো কিন্তু সবই সব মানে ফাংশন। স্ট্যাটের টার্ম গুলো ইউজ করি আমরা, মানে ইকোনমিক্স এর থেকে স্ট্যাটের এই জিনিসগুলো আসছে, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, সো এখানে দেখেন আমি তিনটা কার্ভ এঁকেছি এখানে এই জন্য বোঝানোর জন্য। সো ইন দিস কার্ভে যেটাকে আমরা ধরেন এটাকে বি বি কার্ভ ধরি, এখানেও কিন্তু আমরা শিফট দেখতে পাচ্ছি, বাট হিয়ার দ্য প্রোডাকশন অফ পিৎজা ইজ কনস্ট্যান্ট, and in the C curve the production of haircut is constant. Then এই মানে অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইছিলাম, the shift will be like this way, that means একদম প্রপার শিফট যেটাকে আমি বলছি যে একদম পুরোপুরি মুভ করে যাচ্ছে, সেরকম শিফটও দেখতে পারি। আবার হচ্ছে গিয়ে আমরা চাইলে এরকমও শিফট দেখতে পারি যেখানে হচ্ছে কিনা একটা প্রোডাকশন কনস্ট্যান্ট থাকছে আর একটা প্রোডাকশন কনস্ট্যান্ট থাকছে না। তো এখন রিজন গুলোতে যাই। The first reason is চেঞ্জ ইন মানে ইকোনমিক গ্রোথ, মানে অত কথায় না যে মানে রিজনটাকে আমরা বলি হচ্ছে কি ইকোনমিক গ্রোথ। আমরা এই টার্মটা পড়বই, মানে ইভেন আমরা ইকোনমিক গ্রোথ ক্যালকুলেশনও করব। আপনারা দেখবেন যে আমরা যখনই বাজেট নিয়ে পড়ি তখনই আমরা বলি দ্য গ্রোথ রেট, দ্য রিয়েল জিডিপি গ্রোথ রেট or GDP growth rate is like 10%. This year our GDP growth rate is more than 5%. যেমন কালকে আমি পেপারে পড়ছিলাম, this year our per capita income increases according to our GDP, our last national budget, that is the budget of fiscal year 21-22. According to that our per capita income increases. এখন পার ক্যাপিটা মানে দ্যাটস অ্যান অ্যাভারেজ ভ্যালু। আমি চিন্তা করলাম এইটা এইভাবে লেখার তো কোনো বিষয় না, কারণ এটা খুব কমন বিষয় যে পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ করা মানে হচ্ছে কি সবার ইনকাম ইনক্রিজ করেছে তা না, করোনাকালীন সময়েও কিছু সেক্টরের বিজনেস অনেক বেশি এক্সপান্ড করেছে, অনেক বেশি এক্সপান্ড করেছে। জিডিপি তো অনেক কমছে বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু অরিজিনাল সিনারিও যেটা সেটা তো সবার ভালো না। এখন আমি সাপোজ এমন হয়েছে যে কারোর ইনকাম 100 টাকা, ধরেন তিনজন মানুষ আছে, একজনের ইনকাম 100 টাকা, একজনের ইনকাম 50 টাকা, একজনের ইনকাম 10 টাকা, সো ইন টোটাল 160 টাকা। এখন যখন আমি পার ক্যাপিটা ইনকাম বের করতে যাবো, এই 160 উইল বি ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস আমরা নিয়ে আসবো, অ্যাভারেজে নিয়ে আসবো। তো তখন দেখা যাচ্ছে যে যার ইনকাম 10 টাকা, রিয়েল ইনকাম তার কিন্তু 10 টাকা, কিন্তু হ্যাঁ 53 টাকা হচ্ছে গিয়ে আমরা তার পার ক্যাপিটা ইনকামে পাচ্ছি। সো ইট ডাজন্ট মিন যে হিজ লিভিং স্ট্যান্ডার্ড ইনক্রিজেস, নাও ওখানে এটা লিখেছে। আমি চিন্তা করলাম যে এইভাবে করে আমি যে ইউলো জার্নালিজম যেটাকে বলে, আমার কাছে মনে হয় ইটস অ্যান এক্সাম্পল অফ ইউলো, জাস্ট মানুষকে প্যানিক করে দিচ্ছে, কিন্তু অরিজিনাল ইনফরমেশনটা কিন্তু এইভাবে, ওখানে কিন্তু আর একটা ব্যাখ্যা করা নাই। তো যেটা বলছিলাম, ইকোনমিক গ্রোথ বলতে বোঝায় যে the percentage change in economy in the compare with the previous year, which means like and 20 fiscal আমাদের ফিসকাল ইয়ার হচ্ছে কি জুলাই টু জুন এইভাবে যায়, তো আমাদের ফিসকাল ইয়ার গুলোর নামগুলো আমরা এইভাবে নিই, যেমন লাস্ট ফিসকাল ইয়ার ছিল হচ্ছে ফিসকাল ইয়ার 2021, নাও আমরা এখন যে ইয়ারে আছে এইটার নাম হচ্ছে ফিসকাল ইয়ার 21-22, এভাবে আসবে। সো নাও দিস ইয়ার দ্য ফিসকাল ইয়ার ইজ 21-22। এখন এই বছরের সাথে যদি প্রিভিয়াস ইয়ারের বাজেটটাকে আমি কম্পেয়ার করি, সাপোজ দেখা যাবে যে ওভারঅল ইকোনমি 5% ইনক্রিজ করেছে, দ্যাটস কল ইকোনমিক, দ্যাট ইজ দ্য ইকোনমিক গ্রোথ ইন 5%। যদি আমি বলতাম দ্য ইকোনমিক গ্রোথ ইজ নেগেটিভ 5%, হুইচ মিনস লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে এই বছরের ইকোনমিটা 5% কমে গেছে। আচ্ছা, ইকোনমিক গ্রোথ 5% হওয়া মিনিং কি? ইকোনমিক গ্রোথ 5% meaning your living standard will increase by 5%. Living standard means the quality of how qualityful goods and services you are consuming. লাইক আমি এটাকে খুব ভালোভাবে এক্সাম্পল দিতে পারি। আমাদের লিভিং স্ট্যান্ডার্ড যদি আমরা বলি যে ইউএসএস লিভিং স্ট্যান্ডার্ড ইজ ফার বেটার দেন বাংলাদেশ লিভিং স্ট্যান্ডার্ড, ওয়াই? ওরাও ভাত খাচ্ছে, সাপোজ ওরাও ফুড কনজিউম করছে, আমিও করছি, আমরা আরো এগ্রিকালচার বেসড কান্ট্রি, আমাদের তো আরো বেশি ফুডটা আরো ভালো হওয়ার কথা, তারপর কেন বলছে ওরা বেটার? বিকজ দ্য কোয়ালিটি অফ ফুড দে আর গেটিং, দ্যাটস মোর হায়ার দেন আস।
তারা যে রাইসটা কনজিউম করছে সেটার কোয়ালিটি যেটা যে পরিমাণ প্রোডাকশনে সেটার কোয়ালিটি মেনটেন করা, আমাদের দেশে সেটা মেনটেন করা হচ্ছে না, বা যে ফ্রুটটা তারা খাচ্ছে ওটার কোয়ালিটি ওখানে যেটা আমাদের এখানে কিন্তু সেটা না। তো ইকোনমিক গ্রোথে এটাই বোঝায় যে ইকোনমিটা কত পার্সেন্ট বেড়েছে, বাড়াটাও না আসলে যে বাড়বে এমন কোনো ম্যান্ডেটরি কথা নেই। এই জন্য আমি ইকোনমিক গ্রোথটা পড়াতে চাই, এটা মেক শিওর করি বাড়বে এমন কোনো কথা নেই, বাট এটা কম্পেয়ার করি, আমরা কম্পেয়ার করে দেয়ার ইজ এ পার্সেন্টেজ, and according to that percentage your every economic indicator like the unemployment, GDP, real GDP, nominal GDP, inflation, living standard, even specific sector like healthcare, like education services, like transportation, সবগুলো অত পার্সেন্ট পজিটিভ দিকে যায়, অত পার্সেন্ট এক্সপান্ড করে, এটা বোঝায়। তো বাংলাদেশের এখন কারেন্ট জিডিপি গ্রোথ রেট কত দেখি একটু আমাকে বলেন তো দেখি, সবাই বের করে, আপনারা তো কম্পিউটারে 40-এর নিচে বলেছিলেন। না 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 গ্রোথ রেট বের করেন। ও। 40% না, এত না, গ্রোথ রেটটা দেখে একটু গুগল করেন, এখনই পেয়ে যাবেন। দেখি কে বলতে পারে আগে। গুগল করতে বলেছি, জাস্ট ফাইন্ড আউট দ্য কারেন্ট গ্রোথ রেট অফ বাংলাদেশ অ্যাকর্ডিং টু দ্য লাস্ট বাজেট। 8.2% ম্যাম। 8.2% বলেছে, বাকিদের দেখে কি আসছে। বাকিটা কি পেয়েছেন? এটা কি ফিসকাল ইয়ার 21-22 মানে আমাদের ফাইন্যান্স মিনিস্টার এটা বলেছে যে আমাদের জিডিপি গ্রোথ রেট উইল বি দিস, এরকম কিছু? ম্যাম 5.1। হ্যাঁ, আমি যেটুকু জানি এটা 5% সামথিং, এই জন্য আমি 8.2 তে একটু কনফিউজড হয়ে গেছি। ওটা 2019 সালের ছিল। হ্যাঁ, এটা লাস্ট ইয়ারের ছিল মোস্ট প্রবাবলি। সো এখন আমাদের দেশে জিডিপি গ্রোথ রেট হচ্ছে 5.1%, হুইচ মিনস আমি যদি একদম 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 ইজি ভাবে বলি, গত বছর যদি এই অ্যাকর্ডিং টু দ্যাট গত বছর ইফ মাই আর্নিং ওয়াজ 100 টাকা, দিস ইয়ার মাই আর্নিং উইল বি 105 টাকা 10 পয়সা। বুঝতে পারছেন ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝায়? অর্থাৎ সব ইন্ডিকেটর, ইউর ইনকাম, ইউর লিভিং স্ট্যান্ডার্ড, quality of education, quality of healthcare services, communication sector, everything will be expanded by this portion. Then unemployment rate নিয়ে বলছিলাম, which means job opportunity create হবে 5% করে, অর্থাৎ লেবার মার্কেটও 5% করে বাড়বে। অর্থাৎ আগে যদি লাইক 1 crore লেবার আমার লাগতো, এখন 105 লাখ আমার লেবার এক্সট্রা লাগবে অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ কিন্তু হেলাফেলা জিনিস না, অর্থাৎ আমরা যে বলে যে ইকোনমিক গ্রোথ 8%, এটা কিন্তু এক্সাক্ট বের করতে হয়, এটাই বোঝাতে চাচ্ছি। এখন আসি বাংলাদেশে যে কারেন্ট ইকোনমিক গ্রোথ, ওটা নিয়ে কথা বলি। সো বাংলাদেশে কারেন্ট ইকোনমিক গ্রোথ অবভিয়াসলি গত বছরের থেকে বেড়েছে, হুইচ ইজ 5%। তার মানেটা কি? নাও we will produce more goods and services, is it? So when we produce more goods and services, আমাদের একদম বেসিক কনসেপ্ট কি বলে? We need more labor, capital, land, and entrepreneur. So আমার এগুলা লাগবে। তার মানে কি আগে যদি আমি ব্ল্যাক পিপিএফ এ থাকতাম, অর্থাৎ পিপিএফ 1 এ থাকতাম, এখন কি আমি প্রোডাকশন বেশি করছি, তাহলে কি আমি শিফট করব না? জি ম্যাম। উপরের দিকে যাব না? সো ইয়েস, when there is positive economic গ্রোথটা যখন বাড়বে, which means the PPF curve will shift upward. That means we will produce more goods and services, so we need more, that ওই ইকোনমিতে more labor and capital ওটা চলে আসবে, ওটাই বলছি। So that আমরা বেশি কিন্তু প্রোডাকশনে যাব। In the same way, if the economic growth is negative, obviously এই যে এটাই আমি বলি যে আমাদের দেশের মতো কান্ট্রি যেগুলো, তারা আসলে অরিজিনাল সিনারিওটা বলে, which is more important। আচ্ছা, আমি একটা জিনিস কিন্তু নোটিস করেছি, আমার ক্লাসে 36 স্টুডেন্টস ছিল, সেটা ডিক্লাইন করে 28 এ হয়ে গেছে। আমাকে যদি আপনারা ভাবেন যে আমি হচ্ছে কি বলবো, ম্যাডাম নন ডিপার্টমেন্টাল কোর্স নিতে আসছে, বিবিএ থেকে আসছে, ম্যাডামের টেকনোলজি নলেজ খুব কম, ম্যাডাম ক্লাসটা হেলাফেলা করে নেয়, না ম্যাম অনেকের ম্যাম নেট সমস্যা বা কারেন্ট চলে যেতে আমি পারে। কিন্তু ক্লাসের ব্যাপারে খুব সিরিয়াস। আমি ক্লাসের ব্যাপারে কি পরিমাণ সিরিয়াস, ইউ কান্ট ইমাজিন। আমি কি পরিমাণ প্রিপারেশন নিয়ে ক্লাস নিতে বসে, আপনারা যদি আমি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। সো আমার সাথে যদি অ্যাটেন্ডেন্স বা ক্লাসে এসে ঘুমায় যাচ্ছেন, এই জিনিসটা আমি যার ক্ষেত্রে ফাইন্ড আউট করতে পারবো, তার কিন্তু অসুবিধা আছে। ম্যাম হুম
ম্যাম আমি একটু লেটে জয়েন করছি ম্যাম, আমি প্রেজেন্ট দিতে পারিনি। আচ্ছা, যারা যারা লেটে জয়েন করছেন সবার উদ্দেশ্যে আজকে ওই যে অ্যানাউন্সমেন্ট, আপনি অবশ্যই অ্যাটেন্ডেন্সটা পাবেন। নেক্সট ক্লাসে একটু অন টাইমে জয়েন করতে হবে। আমি অ্যাটেন্ডেন্সের র্যান্ডম নেই, অর্থাৎ কোনোদিন ক্লাসের শুরুতে নেই, কোনদিন মিড টাইমে নেই, শেষ টাইমে, এটা আমার উপর ডিপেন্ড করে। বাট যখন নিব তখন দিতে পারলে অ্যাটেন্ডেন্সটা আমি নিব, ম্যাম আদারওয়াইজ নেটের অ্যাটেন্ডেন্স। জন্য ম্যাম জয়েন করতে পারি নাই, যে ম্যাম এই জন্য লেট হ্যাঁ, হয়েছে। দিব 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 কন্ডিশন। আপনিও যেমন আপনার একটা প্রবলেম ছিল, তাহলে এখন আপনার প্রবলেম আমি কনসিডার করছি, তাহলে আমার কথাটাও কনসিডার করতে হবে না? জি ম্যাম অবশ্যই। আমার কথাটা কি, আমি অ্যাটেন্ডেন্স দিব, বাট ইউ হ্যাভ টু বি অন টাইম অন নেক্সট ক্লাস। যখন ওকে নেক্সট ম্যাম। ক্লাসে অন টাইমে আসবেন তখন আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। ওকে ম্যাম। এবার বুঝাতে পেরেছি? জি ম্যাম। এখন আপনার কোশ্চেন হতে পারে, ম্যাডাম কেন আমার সাথে এটা করলেন? কম্পেনসেশন করছি, বিকজ সাপোজ আমি দেখলাম যে ফামি উনি একদম ক্লাসের শুরুতে জয়েন করেছেন, না আজকে ক্লাসের শুরুতে একটা মেয়ে জয়েন করেছেন, মোস্ট প্রবাবলি নাবিলা বা সালমা জয়েন করেছিল ম্যাম। সালমা, ইয়েস ইয়েস। আমি তাকে সবার শুরুতে জয়েন করতে দেখেছি। এখন সে সবার শুরুতে জয়েন করেছে, তার সাথে যে 12:30 জয়েন করলো, দুইজনকেই কি যদি একই সাথে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, এটা কি ওর সাথে ইনজাস্টিস হয়ে গেল না? আমি এটা করি না। তো এই কারণে আপনি যখন জয়েন করে অবশ্যই আমি অ্যাটেন্ডেন্স দিব, বাট নেক্সট ক্লাসে অন টাইমে আসবেন। অবভিয়াসলি স্যার আপনার আজকেরটা সহ নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো ইকোনমিক গ্রোথটা যখন পজিটিভ হচ্ছে, হুইচ মিনস আওয়ার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ উইল শিফট আপওয়ার্ড। আর যদি নেগেটিভ হয়, যেটাকে বলছিলাম যে আমাদের দেশের মতো অনেক কান্ট্রি আছে যারা অ্যাকচুয়ালি আমরা যাদেরকে বলি যে উই আর ডেভেলপিং কান্ট্রি, দোজ কান্ট্রি don't show their original scenario. For that reason দেখা যায় যে আমরা কিন্তু হচ্ছে গিয়ে যে অরিজিনালি কি হচ্ছে, অর্থাৎ পিপিএফ টা বাড়ছে না কমছে, এটা আমরা দেখতে পারি না। তো সেই কারণে যেটা হয় যে আমরা কিন্তু অরিজিনাল সিনারিওটা বের করতে পারি না, এবং আমরা দেখা যায় যে বলি না। তো কোনো কারণে যদি ইকোনমিক গ্রোথ নেগেটিভ হয়, which means obviously the production will fall, we need less labor, we have less labor and capital to produce things. লেবারটা হয়তো লেস হয় না, কিন্তু ক্যাপিটাল কম থাকে, সো দ্যাট আমাদের কিন্তু তখন পিপিএফ টা ইনওয়ার্ডে অর্থাৎ ডিক্রিজ করবে এবং ইনওয়ার্ডে ভিতরের দিকে চলে আসবে। সো তাহলে সোজা বিষয়, উপরের দিকে গেলে there is an increase in PPF curve, and যদি ভিতরের দিকে চলে আসে, which means there is a decrease in PPF curve. Okay, the second reason যেটার কারণে your PPF, that means the production possibility curve will shift. Economic growth is the main reason mainly. Then আরো কিছু স্মল রিজন আছে, আসলে বাকি রিজন গুলোটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও যেটার কারণে আমি আরো বাকি কিছু ছবি এঁকে রেখেছি সেটা দিয়ে আমরা বুঝবো, সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। সেকেন্ড রিজন যেটা আমরা বলি, দ্যাট ইজ টেকনোলজিক্যাল চেঞ্জ। আমি লিখছি, পয়েন্ট গুলো লিখে নিব। আচ্ছা, এখন আসি আজকের ক্লাসে যে আমি লেকচারটা দিচ্ছি সেটার আজকে আমি কালেক্ট করব। কালেক্টটা করব কিভাবে? আজকের ক্লাস শেষে আমি একটা ফোল্ডার ওপেন করে দিব, এটা নেম হবে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। মানে এটা ফোল্ডার কাজ, আপনাদের আমি কিছু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসও দেবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসে যে লেকচারটা তুলছেন, এখন যে আমি বলছি না ছবিগুলো আঁকতে, বা আমি ডেফিনেশন দিলাম, কিছু পয়েন্টস লিখছি, এই লেকচারটা জাস্ট ছবি তুলে এই ফোল্ডারে আপলোড করে দিতে হবে, এবং এটার জন্য আজকে রাত্রে 8টা পর্যন্ত সময় পাবেন। এটার উপর বেসিস করে আমি কিন্তু কিছু, আমি বলেছিলাম যে গ্রুপ মার্কস, যেটা গ্রুপ অ্যাসাইনমেন্টের মার্কস যেটা, সেইটা আমি এখান থেকে দেই। আপনাদের কিছু প্রজেক্টের মার্কস দেওয়ার বিষয় থাকে, আমি কাজগুলো ওরকম প্রজেক্ট বেসই দিব, সেটার বেসিসে কিছু মার্কস দেই। অনেক ক্ষেত্রে একটা ক্লাস টেস্টের মার্কস এখান থেকে আমি কাউন্ট করে নিয়ে আসি, অনেক ক্ষেত্রে যদি আপনাদের খুব হ্যাসেল হয়ে যায়। নিজে নিজে যখন কিছু মানে লিখি তখন তো আমাদের ওভাবে গোছায় লেখা হয় না, গোছায় এলোমেলো। না লিখতে কোনো সমস্যা নেই, এটাই আসে যে লেকচারটা জাস্ট আপনি যে লেকচারটা তুলেছেন সেটাই প্রুফ, ছবিটা তুলেছেন যেভাবে তুলেছেন ওইটাই আমাকে জাস্ট দিলেই হবে। এটাকে যে নিট এন্ড ক্লিন হ্যান্ড রাইটিং খুব বেটার হতে হবে এমন কোনো বিষয় নেই, বুঝাতে পারছি? হ্যান্ড রাইটিং যেমনই হোক, ছবিটা থাকবে বা আমি যে আজকে যা যা পড়িয়েছি ওই লেকচারটা থাকলেই হবে। ওকে, এবার আসি যে সেকেন্ড রিজনটা বলছে টেকনোলজিক্যাল চেঞ্জ। ইয়েস, দেয়ার মাস্ট বি সাম টেকনোলজিক্যাল চেঞ্জ। সো ধরে নিলাম পিৎজা তৈরিতে আমার কোনো টেকনোলজিক্যাল চেঞ্জ আসে নাই, কিন্তু হেয়ার কাট যেটা আছে ওটা একটা টেকনোলজিক্যাল চেঞ্জ চলে আসে, লাইক নতুন হেয়ার স্টাইল আসছে, নতুন একটা মেশিন আসছে যেটা দিয়ে খুব সুন্দর হেয়ার কাট দেয়, আমরা খুব বেশি হেয়ার কাট নিচ্ছি, তখন কি হবে? হেয়ার কাটের ডিমান্ড বেড়ে যাবে না?
তো আমরা প্রচুর হেয়ার কাটিং মানে হেয়ার কাট একটা পজিটিভ টেকনোলজি আসছে, তখন কিন্তু আমরা এরকমও দেখতে পারি যে দেখা যাবে যে পিৎজার কোনো চেঞ্জ হয়নি পিপিএফ এ, কিন্তু হেয়ার কাটে যেহেতু আমার অনেক বেশি চেঞ্জেস আসছে, তখন সেখানে আমরা পিপিএফ টা এইভাবে শিফট করতে, যে টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে এরকম হতে পারে। আবার অনেক সময় হতে পারে পিৎজা তৈরিতে আমাদের ওভেন লাগে, তো আমি দেখলাম যে ওভেন একটা খুব হাই, মানে বাংলাদেশে ওভেন প্রোডাকশন বেড়ে গেল, বাংলাদেশে খুব সুন্দর সুন্দর ওয়ালটন এখন ওভেন তৈরি করে, প্রাণ আরএফএল গ্রুপ তারাও ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করছে, যে ভিশন। আমাদের দেশে কিন্তু এখন ইলেকট্রনিক্স ডিভাইসের প্রাইস কম, তো আমরা খুব এখন এই যে দেখেন এটা পজিটিভ সাইডটা বলি, বাংলাদেশে যখন এই যে ওয়ালটন বা প্রাণ তারা যে ভেঞ্চার গুলো নিয়ে আসছে, আমাদের দেশে কিন্তু এত রেস্টুরেন্ট আগে ছিল না, ইভেন বাংলাদেশে এত পিৎজাই পাওয়া যেত না। আমি 2010 সালে আমি চিন্তা করি যে 2010 সালে পিৎজা হাটে যে মাঝে মধ্যে পিৎজা খেতে যেতাম, দ্যাট ওয়াজ এ লাক্সারি থিং ফর আস। ওই সময় পিৎজা হাটে যাওয়া মানে খুবই লাক্সারিয়াস একটা বিষয়, অথচ এখন অলি গলি মোড়ে মোড়ে দোকানে আমরা পিৎজা পাই, তখন কিন্তু এভাবে পাওয়া যেত। তো ডিফারেন্সটা কি, তখন এই যে ওভেন বলেন বা ইনগ্রিডিয়েন্টস যে যে টেকনোলজিটা দরকার পিৎজা বানাতে, এটা এত অ্যাভেলেবল ছিল। এখন ওভেন খুবই চিপ, পিৎজা বানাতে বেশি খরচ হয় না। সো এই বিষয়গুলো যখন কাজ করছে, সো দ্যাট আমরা যেটা হয় যে আমরা কিন্তু প্রচুর পিৎজা প্রোডাকশনে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমার পিপিএফ টা যদি দেখতে যে এরকম হবে যে পিৎজার যেহেতু পজিটিভ টেকনোলজি চলে আসে, সো হেয়ার কাট ওয়াজ অ্যাজ ইট ইজ, বাট দ্য পিৎজা প্রোডাকশন ইনক্রিজেস। ওকে, আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর লাস্ট যে পয়েন্টটা আমরা এখানে আনতে পারি, ক্যাপিটাল অ্যাকুমুলেশন, অর্থাৎ রিসোর্সটাকে অ্যাকুমুলেট করা, এরকম একটা বিষয় চলে আসে। ক্যাপিটাল অ্যাকুমুলেশন মোস্টলি এখন এটা আসলে একটু নেগেটিভ পার্ট যেটা, সেটা বলা উচিত। সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখা যায় যে ওই যে যুদ্ধ বলেন বা ইন সাম কেসেস আমরা কিছু ইকোনমি দখল করে দিই, বড় ইকোনমি। এখন ইউএসএ ইরান দখল করে নিল বা ইরাক দখল করে নিল বা আফগানিস্তান দখল করে নিচ্ছে, কি করছে, ওদের রিসোর্স গুলো অ্যাকুমুলেট করে নিয়ে যাচ্ছে না, মানে জোর করে দখল করে নিয়ে চলে যাচ্ছে না। সো আমি এটা আমার ইউএস এর পিপিএফ ছিল ধরে নিচ্ছে, একটু মুছে দিয়ে অনেক এখানে অনেক কিছু এঁকে ফেলেছি, এটা আমার ইউএস এর পিপিএফ ছিল একদম অরিজিনালি। আমি শুধু হচ্ছে এই ব্ল্যাক লাইনে প্রোডাকশনে যাচ্ছিলাম। আমি ওটাকে কি বলে, আফগানিস্তান থেকে প্রচুর অয়েল নিয়ে চলে আসলাম, রিসোর্স অ্যাকুমুলেট করলাম, ওদের যে ফসিল ফুয়েল আছে নিয়ে আসলাম, ওদের যে মিনারেলস আছে সব নিয়ে আসলাম। এগুলাই তো করে যখন যুদ্ধে যায়, মিনারেলস গুলো আসে, তখন কি হবে, আমি ইজিলি আমার রিসোর্স মানে আমার ক্যাপিটাল বেশি হয়ে যাচ্ছে, আমি কি আর তখন এই গ্রিন প্রোডাক্ট মানে এই ব্ল্যাক লাইনে থাকবো? অবভিয়াসলি আমি ব্লু বা আমি আরো বেশি মানে রেড, অর্থাৎ আমি বেশি প্রোডাকশনে যাওয়া শুরু করব। এবং this is one of the reason why those area like the Europe or that continent, আমি যেটাকে বলছি নর্থ আমেরিকা, এই ধরনের জায়গাগুলোতে কেন they are developed, because far ago like 100 years ago they accumulate all the resources from the rest of the world. লাইক আমরাই একটা সময় কলোনি ছিলাম, আমরা ব্রিটিশ কলোনি ছিলাম, সো আমাদের দেশের রিসোর্স গুলো কিন্তু আমরা নিজেরাই জানি যে অ্যাকুমুলেট করে নিয়ে যাওয়া হয়েছে। সো যেই ডেভেলপমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই, সেই ডেভেলপমেন্টটা হয়েছে ইউএসএ তে, সরি ইউকে তে। তো ওরা তো ডেভেলপড হবেই, সো দ্যাটস অ্যানাদার রিজন ফর দ্যাট পারপাস রিসোর্স কিন্তু অ্যাকুমুলেট হয়। আপনি যদি ইউএসএ তে যান, বা আমাদের অনেকে রিলেটিভ থাকে, ফ্রেন্ডসরা থাকে, জানবে যে ওরা কি পরিমাণ মানে ওরা কি পরিমাণ রিসোর্স ওয়েস্ট করে। এটাই রিজন, যে বিকজ ওদের তো অনেক রিসোর্স আছে, ওদের ফুড এত ওরা ফুড প্রচুর নষ্ট করে। এটার কারণে আমি হচ্ছে গিয়ে যে ওদের কুকিং শো গুলো দেখে আমি দেখি যে প্রচুর ফুড নষ্ট করে কুক করার সময়। তো এইটা হচ্ছে রিজন, ওদের মানে ওরা এনাফ রিসোর্স আছে এবং ওরা কন্টিনিউয়াস বেসিসে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স গুলো এই যে বলছি যে অ্যাকুমুলেট করে নিচ্ছে, দখল করে নিচ্ছে। সো আমি রিসোর্স অ্যাকুমুলেট করে নিব, দখল করে নিব, তো আমি তো এটাই দেখবো না যে আমার হচ্ছে গিয়ে আমি পজিটিভ একটা ইয়া পাচ্ছি, মানে আমার দেশের পিপিএফটা অর্থাৎ আউটপুটটা বাড়ছে। সো দিজ আর সাম রিজন for that our economy our PPF curve will shift upward or downward. So you will find out the reason on the page 36 on your book.
if you want you can go for the online content, সেখান থেকে you can find out the and lots of reason for shifting PPF card, এবং আপনাদের সাথে যে আমি স্লাইডটা শেয়ার করেছি সেখানেও দেখবেন যে আমি মোটামুটি এরকমই একটা PPF আঁকার চেষ্টা করেছি। এখানে পিপিসি লেখা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এটা হিসেবে, হয়তো ফ্রন্টিয়ার আর তখন বলে নাই, সেম থিং আপনি পিপিএফ লিখলেও কোনো প্রবলেম নাই। এবং এখানে যে মেইন রিজন যে ইকোনমিক গ্রোথ সেটাই কিন্তু আমি মেনশন করেছি। ওকে, নেক্সট থিং ইজ দ্যাট দ্য অপরচুনিটি কস্ট। তো আমরা তো অলরেডি অপরচুনিটি কস্টের ডেফিনেশনটা বুঝি, তারপরে একটু লিখে নিই। লেখেন অপরচুনিটি কস্ট মিনস, দেখেন opportunity cost means what we give up to get something. Opportunity cost means what we give up to get something. আমি আজকে একটু রিকোয়েস্ট করবো লেকচারটা কালেক্ট করতে, বিকজ আফটার ম্যাম হট তারপরে কি বললেন? what we give up, আচ্ছা আমি লিখি what we give up to get something, আমরা যেটা ছেড়ে দিচ্ছি। Opportunity cost means what we give up to get something. ম্যাম This is জমা called দিতে হবে তো শুধু ম্যাম ওই ডেফিনেশন গুলো আর ওই ডেফিনেশন। চিত্রগুলো আজকে যে লেকচার তুলছেন, মেইন কথা আজকে যে লেকচারটা তুলছেন এটাই সাবমিট করতে তবে হবে। ডেফিনেশন গুলো একটু লিখে দিন তাহলে আমাদের জন্য সুবিধা। আমি অনেক সময় তো ডেফিনেশন frequency- অনেক বলেছি, অনেকবার না, না, না। বলেছি। ম্যাম বলতেছি যে এই যে এভাবে লিখে দিলেন এটা বেটার, কারণ অনেক সময় ফ্রিকোয়েন্সিতে আমরা শুনতে পাই না। ও আচ্ছা, সেটা ম্যাম আমাদের জমা দেওয়ার ক্ষেত্রে কি শুধু ছবিগুলো দিলেই হবে নাকি লেকচারটা ছবি তুলে দিবেন, আর কিছুই না। খাতা বুঝেছি। একটা খাতায় বারবার বলছিলাম যে আজকে লেকচারটা কালেক্ট করেন। এখন আপনি যেভাবে কালেক্ট করেন, লাইক আসাদ যেভাবে করবে হয়তো ফাতিহা সেভাবে নাও করতে পারে, আবার ফারহান যেভাবে করবে সেভাবে হয়তো নাইম নাও করতে পারে। আমার কথা হচ্ছে গিয়ে জাস্ট লেকচার যেটা তুলছেন সেটা ছবি তুলে দিয়ে দিবেন। এই জন্যই বারবার বলছেন যে আজকের ক্লাসে লেকচার তুলতে হবে, এবং কোনটা ছবি আঁকতে হবে সেটা বারবার বলছেন যে এই ছবিটা আঁকেন, এই ছবিটা আঁকেন, এই ছবিটা আঁকেন, এই কথা কিন্তু বারবার বলছিলাম আমি। ম্যাম আমার প্রশ্নটা ছিল ম্যাম শুধু ছবি কি আপ দেবো নাকি আমরা ওই ছবিগুলো পিডিএফ করতে হবে এরকম? না, কিচ্ছু না, জাস্ট ছবি দিলেই হবে। ওকে ম্যাম। মানে পিডিএফ হইলে সুবিধা ম্যাম আমাদের জন্য, মানে একবারে দিয়ে দিতাম। তাহলে দেন, আপনার- মানে আমার কথা হচ্ছে আপনি পিডিএফ দিলেও আমার কোনো সমস্যা নেই, আপনি জাস্ট ইমেজ দিলেও আমার কোনো সমস্যা, আপনি যেভাবে আপনার ইজি। লাইক আমি আমার একটা সেমিস্টার এরকম পেয়েছিলাম, ওখানে একটা স্টুডেন্ট ছিল, ও ওয়ার্ড ফাইলে টাইপ করতো, অর্থাৎ আমি যখন ক্লাস নিতাম ও ওয়ার্ডে লিখতো, বুঝতে পারছেন? ও হুম। ওয়ার্ডে লিখতো, সাথে সাথে হচ্ছে ছবিগুলো যখন আমি ড্র করতাম ওয়ার্ডে ড্র করে ফেলতো, বুঝা যাচ্ছে? এখনো ওইভাবে করে, ও যখন আমি এগুলা দিতাম ও ওই ওয়ার্ড ফাইলটা আমার সাথে শেয়ার করে দিত। সো ওইটাও একসেপ্টেড, আপনি যেভাবেই লেকচারটা তুলেন না কেন আমাকে দিলেই হতো। বুঝাতে পারছি? জি ম্যাম। আবার আরেকটা স্টুডেন্ট পেয়েছিলাম, এটা অবশ্য আপনার সিএসসি তে না, ওটা ট্রিপল ইতে পেয়েছিলাম, ডক ফাইলে লিখতো, গুগল একটা ক্লাস সাথে সাথে সেটা ডক ফাইল ওপেন করতো, ওখানে সে আস্তে আস্তে সব লেকচার আসতেছে এইভাবে। সো এটাই আমার সাথে শেয়ার করে দিচ্ছে সে। দ্যাট উড বি ওকে ফর মি। আমি যখন ওপেন করি ফোল্ডারটা আমি সব ধরনের ফাইল অপশনই ওপেন করে রেখেছি, যে কোনো ফাইলে আমি এটা অ্যাকসেপ্ট করবো, এই জন্যই বললাম। ওকে, সো opportunity cost means what we give up to get something. So ওই যে শুরুর দিকে আমি বলছিলাম যে we have scarce resources but we have unlimited ones to fulfill fulfill. So using that scarce resources we can do multitask at the same time. তো আমরা কি করি, আমরা যে কোনো একটা কাজ করি এবং বাকিগুলোকে ছেড়ে দেই। সো যেই কাজটা ছেড়ে দিচ্ছি, দ্যাট মিন্স হোয়াট উই আর গিভিং আপ, দ্যাটস আওয়ার অপরচুনিটি কস্ট। সো আমি এখন ক্লাস নিচ্ছি আপনার, এইটা নেওয়ার জন্য আমি যেটা ছেড়ে দিচ্ছি, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটা করার জন্য যেটা ছেড়ে দিচ্ছেন, দ্যাটস কল অপরচুনিটি কস্ট। যেমন আমি পিপিএফ কার্ভটাতে দেখাচ্ছিলাম যে when I am producing more pizza I can produce less amount of haircut, or I can produce less amount of আরেকটা কি জানি দিলাম পিৎজার সাথে, কোকা-কোলা ছিল। I can produce less amount of Coca-Cola. So এইটা ছিল যে at a time আমি দুইটাই অনেকগুলো প্রোডিউস করতে পারবো না, আইদার আমি পিৎজা বেশি প্রোডিউস করতে পারবো অথবা কোলা বেশি প্রোডিউস করতে পারবো। সো যেটা
আমি বেশি প্রডিউস করছি, ওটার জন্য আর একটা কিন্তু আমাকে গিভ আপ করতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। কারণটা কি? এখন চিন্তা করেন আমার 100 জনই লেবার আছে, এর বেশি তো নাই। তো 100 জন লেবারকে আমি বললাম যে তুমি পিৎজা বানাও, তাহলে তো আর কোলা বানাতে পারবে না, তার মানে আমার কোলার প্রোডাকশন কমে যাবে। ঠিক একইভাবে আমার সময় তো কনস্ট্যান্ট, আমার এই 90 মিনিটস টাইম আছে টু কমপ্লিট ইউর ক্লাস। তো আমি তো এই টাইমে শুধু ক্লাসই নিতে পারবো, আমি তো এই টাইমে স্টাডি করতে পারবো না, বা ঘুমাতে পারবো না, বা খেতে পারবো না, বা মোবাইলে গেমস খেলতে পারবো না, বা ফেসবুকিং করতে পারবো না। বুঝতে পারছি? এট এ টাইমে আমরা মাল্টিটাস্ক করতে পারি না। আচ্ছা, অনেকে বলবেন ম্যাডাম আমি মাল্টিটাস্ক করি, আমি ফেসবুকিং করছি, করতে করতে পড়ছি, এই ক্ষেত্রে কোনো কাজই হয় না। মাল্টিটাস্কিং অত বেটার না। ঠিক আছে, এটা থেকে কোনো কিছু না। আমি অনেক চেষ্টা করেছি, মাঝখানে আমার একটা স্ট্র্যাটেজি ছিল, সেটা হচ্ছে আমি রাতে যে কোনো একটা লেকচার শুনতে শুনতে ঘুমাতাম। ইট কুড বি অ্যাবাউট ফিলোসফি অর এডুকেশন। আমার ফিলোসফি নিয়ে রিসেন্টলি খুব ইন্টারেস্ট, ওই জন্য শুনতাম। হিস্ট্রি। আমার দেখা গিয়েছে যে প্রথম যতক্ষণ আমি আমার ব্রেইনটা জেগে থাকতো ততক্ষণ পর্যন্ত না আসলে যেগুলা বলছে আমি বুঝতাম। এরপরে না আসলে ঘুমানো আর শোনাটা একসাথে হয় না, আমি ওটাই বোঝাতে চাচ্ছি। তো আমি যেই একটু একটু আমার যখন ড্রাউজি ফিল হওয়া শুরু করতো, কি বলতো আমি কিছুই, কারণ কালকে রাতে আমি একটা লেকচার শুনতে শুনতে ঘুমানোর চেষ্টা করে, ইট ওয়াজ অ্যাবাউট এডুকেশন। আমার হঠাৎ তো মনে হচ্ছে হোয়াট ইজ এডুকেশন, আর মানে কি জিনিসটা, আর কিভাবে আসলো, এটা এটা একটা সেপারেট ডিসিপ্লিন কেন, এগুলো আমার মনে হলো। তো ওইটা থেকে আমি স্টাডি করা শুরু করলাম। তো ওই যে ওটা শুনতে শুনতে আমি ঘুমানোর চেষ্টা করছি। তা আমার জাস্ট এতটুকুই মনে আছে যে এডুকেশন কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড হুইচ ইজ এডুকেয়ার, হুইচ মিনস ব্রিং আপ। That means education means I'm trying to bring up something from you. আপনার সামনে কিছু নিয়ে আসবো নতুন। That's called education. এতটুকুই মনে আছে। এরপর আমি কিন্তু হাফ এন আওয়ারের একটা লেকচার শুনতে, মানে আবার ওইটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে গেছি। এরপর আমার শুধু এই দুটা লাইন মনে আছে। তো বলছি যে আমি অ্যাকচুয়ালি আমরা মাল্টিটাস্ক করতে পারি না। তো তার মানে থেকে যে আমি ঘুমিয়ে গেছি, মানে দ্যাট মিনস আমি ঘুমানোর জন্য আমাকে গিভ আপ করতে হয়েছে কি, যে আমি যে লেকচারটা শুনছিলাম ওটা আমার গিভ আপ করতে হয়েছে। সো এই যে আমরা যেটা ছেড়ে দিচ্ছি, দ্যাটস কল অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয় বাংলা এটা বলে। সো নর্মালি অপরচুনিটি কস্ট 3 টাইপস এর হয়। One is increasing opportunity cost, another one is decreasing opportunity cost, and constant opportunity cost. একটু লিখলে ভালো হয়। অপরচুনিটি কস্ট ডেফিনিশনে পড়ে জাস্ট একটু লেখেন টাইপস অফ অপরচুনিটি কস্ট দিয়ে এই 3 টাইপসটা একটু লেখেন, ইনক্রিজিং অপরচুনিটি কস্ট, ডিক্রিজিং অপরচুনিটি কস্ট, এন্ড কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। লিখেছে সবাই? জি ম্যাম। জি ম্যাম। সেটা একটু ক্লিয়ার করি। এটার জন্য আমি একটু পিপিএফ এর ছবিটা দিয়ে দেখাতে সুবিধা হবে, এবং এই টার্মটা আমি খুব পছন্দ করি বোঝাতে, ইনক্রিজিং, ডিক্রিজিং। আচ্ছা, আমি যখন পিপিএফ এ যাচ্ছি, বেসিকলি ইন দ্যাট পিপিএফ অপরচুনিটি কস্ট ইজ এ রেশিও, হুইচ মিনস আমরা কিন্তু একটা অনুপাত দেখতে পাচ্ছি যে আমি 10টা তৈরি করলাম 20টা পাচ্ছি, 20টা ছাড়লে 30টা পাচ্ছি, এরকম একটা বিষয় ছিল। তো সেখান থেকে ছবিটা কোথায় গেল? আচ্ছা, আজকে আর না যাই, আজকে এখানে শেষ করে দিই। আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট ডিক্লাইন করছে। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। এটার সাথে হচ্ছে গিয়ে ইকোনমিক সিস্টেমটাও একটু আলোচনা করা যায়। তো নেক্সট ক্লাসে আমি একটা নতুন চ্যাপ্টার 3 তে যাব, অ্যাবাউট ডিমান্ড এন্ড সাপ্লাই। আজকের ক্লাসে একটু অ্যানাউন্সমেন্ট আছে, ওইটাই বলছি যে ক্লাস শেষে আমি এখন একটা ফোল্ডার ওপেন করব where you have to submit today's lecture. যেভাবেই লেখেন না কেন, জাস্ট লেকচারটা একটা কপি আমাকে সাবমিট করতে হবে। এখন এটা আপনি পিডিএফ করে দিলে আমার জন্য ওকে, ক্যাম স্ক্যানার দিয়ে যদি স্ক্যান করে দেন সেটাও আমার জন্য ওকে, আপনার যদি মনে হয় ইমেজ তুলে দিবেন সেটা ওকে, আপনার ওয়ার্ড ফাইল থাকলে সেটাও ওকে, কোনো সমস্যা নেই। জাস্ট লেকচারটা তুলে দিবেন। বুঝাতে পারছি? পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, এই লেকচার দিয়ে আমি আসলে কি করবো।
ঠিক আছে? ওকে, আমাকে একটু মনে করাই দিবেন যে ম্যাডাম লাস্ট ক্লাসে লেকচার নিয়েছে, লেকচারটা কালেক্ট করেছেন আমাদের কাছ থেকে কেন? আমি নেক্সট ক্লাসে এটা বলবো। ওকে ম্যাম। ম্যাম ঠিক সময় আছে। কত পর্যন্ত থাকবে? বুঝিনি, 8টা পর্যন্ত দিব। ইজ ইট ওকে? ইয়েস। ওকে। ম্যাম 12টা 12টা আর 8টার মধ্যে কোনো ডিফারেন্স নেই। 8টার পরে এমনিও আপনারা কেউ স্টাডি করেন না। ম্যাম 10টা পর্যন্ত দেন ম্যাম, ক্লাস তো ম্যাম 6টা পর্যন্ত, তো এই জন্য। আপনাদের কি আজ ডে ব্যাচে 6টা পর্যন্ত ক্লাস আছে? ম্যাম হ্যাঁ, আজকে ম্যাম। অনেকের ল্যাব আছে তো। ম্যাম ল্যাব ও যে আচ্ছা আছে তো আচ্ছা। ল্যাব ম্যাম 12টা পর্যন্তই দেন ম্যাম, রাতেই বেশি পড়াশোনা করা হয়। আচ্ছা ঠিক আছে, যান 12টা পর্যন্তই দিব। আমি জানতাম না যে আপনাদের ল্যাব থাকে সন্ধ্যার দিকে। ঠিক আছে, ওকে, 12টা পর্যন্ত টাইম দিব। জাস্ট লেকচারটা বললাম যে আমাকে কোনোভাবে এই যে আজকে ক্লাসে যতটুকু লেকচার তুললেন ওটা দিয়ে দিতেই হলো। আর গুগল ক্লাসরুমে একটু মেক শিওর করবেন যে আপনি যাতে আপনার অরিজিনাল নামে আছেন, এই প্রিন্সেস ডায়ানা বা গেমার বয় এই ধরনের নামটা যাতে না থাকে, বিকজ আপনাদের জন্য এটা আরো বেশি অসুবিধা। আপনাদেরকে আমি ওইভাবে চিনি না, আপনারা আমার পুরাতন স্টুডেন্ট। যদি নাম ঠিক মতো না থাকে ইট উড বি ডিফিকাল্ট ফর মি টু ফাইন্ড আউট হু ইজ ইট। ঠিক আছে, সো কাইন্ডলি বাবা মার দেওয়া যে নামটা আছে সেই নামে গুগল ক্লাসরুমে জয়েন করুন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।